আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দুঃখিত যে শুরুর লাইভটি আমাদের কেটে গিয়েছিল। শুরুর লাইভটি আমাদের কেটে গিয়েছিল মোবাইলের একটু প্রবলেমের কারণে। মোবাইল ওভারহিটিং হয়ে গেছিলো, কেন আলোচনাটা ওইভাবে আসলে আমরা মানে স্ক্রুটিনাইজ করতে পারিনি, সুশৃঙ্খলভাবে আলোচনাও করতে পারিনি, ইন্টারাপ্ট হয়েছে। যেটা আমরা চেষ্টা করব যে 20 মিনিটের মধ্যে আমাদের আজকের এই আলোচনা, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের এই আজকে আলোচ্য বিষয়টাকে একটা সমাপ্তি কিংবা জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু তথ্য নিয়ে কথা বলার। আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের বরাবর আমরা অফিসে আসি, বিভিন্ন জায়গায় বসি, যেটা তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য মানুষের মতো, রাজনীতিবিদদের মতো আমাদের মাঝেও আলোচনা সমালোচনা আছে। আমরাও ভাবি যে আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে, কোথায় এর সমাপ্তি। তো সেই জায়গা থেকে যেহেতু বর্তমান সময়ের অন্যতম আলোচিত ঘটনা হচ্ছে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের যে র্যাবের প্রতিবেদন এবং সংবাদ সম্মেলন, তো এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং এটি খুবই, আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের বিশেষ করে অপরাধ প্রবণতা জনসম্মুখে আরেকবার খুব ভালোভাবে উঠে এসেছে এবং কিভাবে তারা অপরাধ করে, কেন তারা অপরাধ করে পার পেজে, এইসবের উত্তর আমরা খুঁজব এবং এর একটি আলোচনা আমরা করব, এর একটি বিশ্লেষণ আমরা দিব। তো আজকের এই আমাদের আলোচনায় আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আইনজীবী, আমাদের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা অফিসে পেয়েছি যিনি কথায় বাকপটু, আমাদের যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার এবং সাহসী ছাত্রনেতা এবং আন্দোলন সংগ্রামের টকবগে তরুণ নাজমুল করিম রিটু। তো আমি প্রথমেই চলে যাব বিশেষ করে আমাদের পাঠান আজহারের কাছে, যে পাঠান আজহার ভাই, আমরা তো জানি যে বিশেষ করে পুলিশের প্রতি মানুষের একটা কমন অভিযোগ রয়েছে যে আসলে যে সমস্ত অপরাধের কর্মকাণ্ডের সাথেই কোনো না কোনোভাবে পুলিশের সম্পৃক্ততা পাওয়া যায়। কারণ অনেকেই বলে থাকে যে আপনার গ্রামের একেবারে মাদকাসক্ত থেকে মানে হচ্ছে খুনি, কে কোন জায়গায় থাকে, কে কীভাবে অপরাধ করে, সমস্ত কৌশলগুলো অনেক ক্ষেত্রে পুলিশ জানে। তো অনেক ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেয়, আবার অনেক ক্ষেত্রে নেয় না। তো এটাও যেমন সত্য, আবার এটাও সত্য যে পুলিশ ছাড়া আসলে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় চলাও মুশকিল। তো সেই জায়গা থেকে পুলিশের অনেক অপরাধ আছে, অনেক সমালোচনা আছে, অনেক ভালো কাজও রয়েছে। আবার করোনার মধ্যে আমরা দেখেছি পুলিশ আপনার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়েছে। তো এত কিছুর পরেও কিছু ঘটনা যেটা সমগ্র জাতিকে নাড়িয়ে দেয়, যেমন মেজর সিনহা হত্যাকাণ্ড, আপনি নিশ্চয়ই অবগত আছেন। যেই হত্যাকাণ্ডটি ঘটিয়ে আপনার আপনার যে ওসি প্রদীপ যে অপকর্মটা করেছে, তাকে মার্ডার করেই ক্ষান্ত হয়নি, তার সহযোগীদের বিরুদ্ধে মাদকের আপনার মামলা দিয়েছিল এবং তাকে আপনার মাদক ব্যবসায় সাজাতে চেয়েছিল। তো এই ঘটনাটি মানে হচ্ছে আপনার কাছে কি মনে হয় এবং কেন পুলিশ এই ধরনের ঘটনা করে এবং কাদের ব্যাকআপে, কোন সাহসে, মানে এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটিয়েও তারা আবার ধরেন বিদেশি দূতাবাসেও যোগাযোগ করে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে? জি ধন্যবাদ। আমাকে যদি কথা বলতে হয় তাহলে একটু পিছনে যেতে হয়। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে স্বাধীনতার 50 বছর উদযাপন করতে চাচ্ছি। তো আমরা যদি খেয়াল করে দেখি, স্বাধীনতার পরবর্তী সময়ে এই সরকার যতদিন ধরে ক্ষমতা আছে, ধরেন 12 বছরের মধ্যে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন বেশি হয়েছে। আর এই মানবাধিকার লঙ্ঘন সবচাইতে যারা বেশি করেছেন তারা প্রশাসন, আর এই প্রশাসনের মধ্য দিয়ে যারা সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা এই পুলিশ। তবে পুলিশ শুধু যদি এই আপনার অপকর্মের মধ্য দিয়েই তারা ক্ষান্ত নয়। আমরা দেখেছি গত 2-3 মাস আগে একটা রিপোর্ট বাইর হয়েছিল যে পুলিশের ব্লাড টেস্টের মধ্য দিয়ে আমরা দেখেছি তাদের অনেকেই নেশাগ্রস্ত, সেই একটা রিপোর্ট আমাদের পত্রপত্রিকায় আমরা পেয়েছি। আমরা যে বিষয়টা বলতে চাই, আমরা স্বচ্ছভাবে, আমরা সত্যতার মধ্য দিয়ে আমরা যদি খেয়াল করে দিই, পুলিশের ভিতরে যারা বেশি অপকর্ম করেন তাদের ফেস বাইর হয়ে যায়। যেমন আমাদের গাজীপুরে এসপি সাহেব জনাব হারুনুর রশিদ সাহেব, তিনি গাজীপুরে কি করছে কি না করছে এটা অতীতে তারা আপনারা সকলে অবগত রয়েছেন। আমি বিশেষ করে, আমি যেহেতু গাজীপুরে, আমি একটি বিষয় আপনাদের অবগত করি। আমার এলাকাটা হচ্ছে শফিপুর। আমার এই শফিপুর থেকে সে কম করে হলেও 1000 কোটি টাকা মানুষের কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে। তিনি সর্বনিম্ন 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা পর্যন্ত সে এগুলো নিয়ে থাকেন। তার পরবর্তী সময়ে তাকে পুলিশে শোকজ করে হয়তো চেঞ্জ করে নারায়ণগঞ্জে দিলেন। নারায়ণগঞ্জে আমরা আরেকটি বিষয় খেয়াল করলাম, এই হারুন রশিদ সাহেব, তিনি পার্টেক্সের যে মালিক হাশেম সাহেব, তিনার সন্তান। আমি তাকে খুব ভালোভাবে চিনি, অত্যন্ত মেধাবী একটি ছাত্র, বাংলাদেশের সুনামধন্য একটি ছাত্র, তার মেধা প্রজ্ঞা খুব ভালো।
ওই ছেলেটিকে তিনি মাদক দিয়ে ফাঁসাইতে চাইছিলেন। আর সেটা আমরা সিসি ফুটেজের ভিতরে দেখতে পেয়েছি যে সম্পূর্ণ একটি সাজানো নাটক ছিল এসপি হারুনুর রশিদ। হ্যাঁ, আপনার নারায়ণগঞ্জের ঘটনাটা যদি আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, সেটি ছিল যে আপনার পার্টিস গ্রুপের চেয়ারম্যান যে হাশেম সাহেবের ছেলের কাছে চাঁদা দাবি করেছিল হারুন সাহেব, এবং আপনার চাঁদা না পেয়ে তার পরিবারকে গুলশান থেকে তুলে নিয়ে গিয়েছিল, এবং সেই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং খুব একটা হাস্যকর ঘটনা হচ্ছে, নারায়ণগঞ্জের একটি প্রোগ্রামে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, তখন হারুন সাহেব ও পিছনে, মানে যেটা আমরা একটা সচরাচর দেখি যে আমাদের মধ্যে কেউ অপরাধ করলে যেমন তার মধ্যে একটা নমনীয়তা, তো তিনিও সেভাবে উপস্থিত হয়েছিলেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখে খুব বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু আবার এই যে হাস্যকর বলছি এ কারণেই, এবং একই সাথে এটা রহস্যজনক, আবার সেই হারুন সাহেব তার পূর্বের কর্মস্থল তেজগাঁতেই তিনি আপনার বর্তমানে কর্মরত আছেন, যেইখানে তার আরেকটি ঘটনা আছে আলোচিত, সেটি আপনি বলেননি। সেটি হচ্ছে তৎকালীন সময়ে আপনার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন হারুনকে বেধড়ক মারধর করেছিলেন। তো এটি কোনো পুলিশের কর্মকাণ্ড বলে আমার কাছে মনে হয়নি, একেবারে সন্ত্রাসী কায়দা। এবং আরেকটি ঘটনা আমার সাথে যেটি ঘটেছে কিছুদিন আগে, আমরা আপনার আমি একটি অ্যাক্সিডেন্টের বলতে গাড়ি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপা দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল, তো সেটি নিয়ে আমরা একটা জিডি করেছিলাম। সেই জিডির কোনোভাবে তদন্ত না করে এই হারুন সাহেব বলে দিয়েছেন যে আপনার এটি সাজানো ঘটনা। তো স্বভাবতই আমাদের কাছে একটা প্রশ্ন জাগে, যেহেতু হারুন সাহেব নিজে একজন বিতর্কিত, কুখ্যাত, আলোচিত, সমালোচিত, কাজী তার প্রতিবেদনে কতটুকু আস্থা রাখা যায় সেটি আপনার মানুষ বুঝতে পারবে। তো যাই হোক, আমরা যেখানে আলোচনা করতেছিলাম যে ক্রস ফায়ারের বিষয়টি নিয়ে, সেই বিষয়ে আপনার ছোট করে যদি এই ক্রস ফায়ার সম্পর্কিত মন্তব্যটুকু, আপনি যেমনটি বলেছিলেন যে মানবাধিকার লঙ্ঘনের কথা, সেটি আমি বললে যে অস্ট্রেলিয়ার সিনেট এবং আমেরিকাতে আপনার সিনেটের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি, তারা কিন্তু বাংলাদেশের র্যাবের উপরে নিষেধাজ্ঞা চেয়েছে, কারণ তাদের অভিযোগ যে র্যাব একটি গুম খুন বাহিনী, 401 জনকে গুম করেছে, যদিও অন্যান্য তথ্য বলছে প্রায় 600-র মতো। এই বিষয়টা নিয়ে যদি আপনার। জি ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে তারা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন, আর যদি তারা অপরাধ করে শাস্তির আওতায় না যেত তাহলে হয়তো এই বিষয়গুলো হতো না। আমরা দেখেছি যারা অপকর্ম করছেন তাদের ডিভিশনের জায়গায় তাদের প্রমোশন হচ্ছে, এসপি থেকে আরো উপরে লেভেলে চলে যাচ্ছে। এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর পুলিশের নিয়োগের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা খেয়াল করতে পারছি, এই গত 12 বছরে যে নিয়োগগুলো হয়েছে, এই 12 বছরে আমার মনে হয় না, আমি সঠিক বলছি কিনা, 12 বছরে একটি ছেলে ছাত্রলীগের বাহিরে কেউ চাকরি পেয়েছে কিনা আমার এটা আমি বোধগম্য নয়। হতে পারে 2-1 জন, কিন্তু এই যে অত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, যেটা নির্বাহী, যেটা সাংবিধানিক বিভাগের একটা প্রক্রিয়া, সেখানে দলীয়করণভাবে, রাজনীতিকভাবে একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রলীগকে তারা চাকরি দিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখন এই ছাত্রলীগরা এসে কি করবে, যারা বিরোধী দলের মত প্রকাশ করতে চায় তাদের উপর একটা দায় চাপিয়ে দিবে, অথবা নেশা, নাহলে চাঁদাবাদী মামলা, না হয় অন্য কোনো মামলায় ফাঁসিয়ে দিয়ে তারা জেলে দিবে, বা ক্রস ফায়ার দেওয়ার মতো সিস্টেম ইতিমধ্যে করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই কক্সবাজারে যে ঘটনা ঘটেছে, এটা একটা মানে আমি বলতে চাই যে এটা বাহিরের কোনো ইন্ধন বা কোনো উপরের যে শক্তিটা, সেই শক্তি ধারা সে প্রভাবিত করেছেন, সেই শক্তিটা তিনি প্রয়োগ করেছেন ওসি প্রদীপ শেখ। যদি তাই না হতো, তিনি হত্যা করার পরবর্তী সময়ে কক্সবাজারে ওসি সাহেবের সাথে সে ফোনালাপ করেন, এসপির সাথে তিনি ফোনালাপ করেন, এটা কিভাবে সম্ভব? সেটা আমরা অলরেডি ভাইরাল হয়েছে তিনার যে বক্তব্যটা, এটা সম্পূর্ণ একজন নির্বাহী, এটা সংবিধান পরিপন্থী একটা কথা। তিনি হত্যা করে হত্যার জন্য আশ্রয় চাচ্ছেন, সেটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। একজন নির্বাহী বিভাগের কর্মকর্তার, একজন সাংবিধানিক বিভাগের কর্মকর্তার কাছে সে অপরাধী আশ্রয় চাওয়া, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এটা সংবিধান পরিপন্থী এবং উভয় অপরাধী। আপনার কথার সাথে আমরাও একমত যে জিনিসটি বলছেন আপনি, যে আসলে তিনি হত্যা করার পরে ওখানকার যে এসপি সাহেব মাসুদ সাহেবের সাথে তার যে ফোনালাপ ফাঁস হয়েছিল, এবং আমরা দেখেছি যে আসলে তিনি যে হত্যাকাণ্ডের একটি পরিকল্পনা করেছিলেন, তার সাথে আরও বেশ কিছু মানুষজন ইনভলভ ছিল। তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তার কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন এবং এসপি মাসুদ সাহেবকেও জানিয়েছিলেন। তো আর্মির একজন মেজরকে এইভাবে মারার পরেও তারা বলতে গেলে যে গ্রাম বাংলায় বলতে গেলে যে বিষয়টা আসলে তারা ধামাচাপা দিতে বা খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বিশেষ করে এইখানে ছাত্র অধিকার পরিষদেরও একটা রোল আছে। শুরু থেকে আমরা এই সিনহা হত্যাকাণ্ডকে প্রতিবাদ করার চেষ্টা করেছি যেন এই ঘটনার ন্যায় বিচার হয়। পাশাপাশি তো এই বিষয় নিয়ে আমরা এখন একটু মন্তব্য শুনবো আমাদের
ছাত্রনেতা নাজমুল করিম লিটু। এটা যেমন ঠিক যে বর্তমান সময়ে পুলিশের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে এবং আমরা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে কিছু পুলিশ সদস্য নির্মমভাবে, এবং আমরা বলবো যে নির্মমভাবে এবং খুবই নগ্নভাবে আমাদের উপরে বিভিন্ন সময় হামলা চালিয়েছিল। ছাত্রলীগ, যুবলীগ, যেটা বলে লুঙ্গি বাহিনী, জাঙ্গিয়া বাহিনী একসাথে মিলে সেই নিরাপদ সড়ক আন্দোলনে হামলা চালিয়েছিল। স্ট্রেট বিশ্ববিদ্যালয়ে সেই তাণ্ডব আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে হামলা। আবার এটাও ঠিক, আবার বেশ কিছু পুলিশ কর্মকর্তাদেরকেও দেখেছি তারা ছেলে মেয়ে মানে ছোট ভাই বোনদেরকে বলেছিল যে তোমরা চলে যাও, এইদিকে আসলে তোমাদের ঝামেলা হবে। ইভেন আমরাও যখন বিভিন্ন ঘটনায় বিভিন্ন থানার ওসিদের সাথে কথা বলি, কিছু ওসির যেমন খুবই ঔদ্ধত্য শুনি, রূঢ় আচরণ শুনি, আবার কিছু মানুষের আন্তরিকতাও শুনি। তো এই বিষয়ে একজন ছাত্রনেতা হিসেবে এই মানে পুলিশের সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি, যে মানে তাদের অপরাধ প্রবণতা, মানবিকতা এগুলো নিয়ে? ধন্যবাদ ভাই। শুরুতে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে মেজর সিনহা সম্পর্কে। মেজর সিনহা হচ্ছে একজন কমান্ডো এবং হচ্ছে উনি একজন স্পেশাল সিকিউরিটি ফোর্সের একজন লোক। অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরিভাবে হচ্ছে সিকিউরিটি দিয়ে থাকে, রাষ্ট্রপতিকেও সিকিউরিটি দিয়ে থাকে। ওনার মতো এরকম গুরুত্বপূর্ণ লোক, উনি সাবেক একজন কর্মকর্তা, ওনার মতো লোক যদি বিচার না পায় তাহলে এই বিষয়টা হচ্ছে পুরো হাস্যকর। কেন বলছি, এই ওসি প্রদীপ টেকনাফে উনি যখন দায়িত্ব পালন করছিলেন প্রায় 400-র উপর উনি ক্রস ফায়ার দিয়েছিলেন। কিন্তু দেখেন 400-র উপর যে ওসি প্রদীপ 400 লোককে ক্রস ফায়ার দিয়েছেন, সেই 400 লোক কিন্তু মিডিয়ায় বলি আমাদের কিন্তু আলোচনা আসে নাই। কিন্তু যখনই হচ্ছে একজন সাবেক সেনা কর্মকর্তা, একজন কমান্ডো এবং এসএসএফ এর সদস্য উনি হওয়ার কারণেই, ওনার এই পদবীর কারণে কিন্তু উনি আলোচনা এসেছেন। এবং আলোচনা আসার পরেও যে ওসি প্রদীপ যে মানে নাটকটি সাজিয়েছেন যে উনি নাকি হচ্ছে আপনার ইয়াবা ব্যবসায়ী, বিষয়টা একটু খেয়াল করেন। এখন পর্যন্ত গত 12 থেকে 14 বছরে বাংলাদেশে যতগুলো ক্রস ফায়ার ঘটেছে সবগুলোই কিন্তু হচ্ছে পুলিশের সাজানো নাটক থাকে এবং ম্যাক্সিমাম হচ্ছে মানে ইয়াবা সংক্রান্ত বিষয়গুলো থাকে। তাহলে যদি যে ওসি প্রদীপ 400 ক্রস ফায়ার ঘটিয়েছে, সেই 400 জন কি মানুষ না? তাহলে সেই 400 জনের বিচার কোথায়? আজকে যে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে, এই মেজর সিনহাকে যিনি হত্যা করেছেন সে ওসি প্রদীপ, তাকে সরাসরি প্যাট্রোনাইজ করতেছে ভারত সরকার এবং কেন বলছি, ওনাকে যে আইনগতভাবে সুবিধা দিচ্ছেন, হ্যাঁ, রানা দাশগুপ্ত, উনি কিন্তু আইসিটি ডিভিশনের একজন প্রসিকিউটর। উনি কিভাবে রাষ্ট্রীয় সেবা গ্রহণ মানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে একজন মানে সন্ত্রাসীকে উনি কিভাবে হচ্ছে আইনি সহায়তা দেন? এটি আমাদের কাছে প্রশ্ন যে আসলে একজন মানে হচ্ছে প্রসিকিউটর হয়ে তিনি কিভাবে একজন অপরাধীর পক্ষে মামলা মুভ করেন, এই বিষয়টি আমাদেরও খুব ভাবিয়ে তুলেছে। এবং আরেকটি আশ্চর্য ঘটনাও আমরা লক্ষ্য করেছি, যেটি হচ্ছে যে আপনার এই মামলা মানে হচ্ছে অবৈধভাবে খারিজও চাওয়া হয়েছিল, এই মামলা যেন বাতিল করা হয়। এইটা যাক, এই বিষয়ে আমরা কথা বলবো আইনের বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে একজন আইনজীবী আছেন, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম। খাদেম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ধরেন আমরা পেপার পত্রিকা ঘেটে দেখেছি যে বলছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে পুলিশের হচ্ছে গুরুতর শাস্তি হয় না, গুরুতর অপরাধ করলেও সাধারণত তাদের লঘু শাস্তিগুলো হয় এবং শাস্তির ধরনগুলো হচ্ছে ধরেন আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, কিংবা আপনার রুরাল এলাকা বা কোনো একটা জায়গা থেকে পুলিশ সদর দপ্তরে সংযুক্তি, কিংবা আপনার একেবারেই ছোটোখাটো অভিযোগ কিন্তু চাকরি গেছে বা গুরুতর ব্যবস্থা নেওয়া হয়েছে, এই অভিযোগগুলো খুব কম। যেমন আপনি সাম্প্রতিক ঘটনা যদি বিবেচনা করেন, আপনার ওসি মোয়াজ্জেম, ফেনীর আলোচিত ঘটনা যে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যে হত্যা করে পুড়িয়ে মেরেছিল, তো আমার মনে হয় এই ঘটনাটি প্রধানমন্ত্রী হয়তো ইন্টারফেয়ার না করলে বিচার পেত কি না সেটি নিয়ে সন্দেহ আছে। তারপরে এই যে কক্সবাজারের আলোচিত ঘটনা, আপনার এই যে সিনহা হত্যাকাণ্ড, টেকনাফের যে একজন আর্মির অফিসারকে আপনার এরকম মাদকের অভিযোগে তাকে ক্রসফায়ার দিল এবং এই ওসি প্রায় 400 ক্রসফায়ার দিয়েছে। তো এই ক্রসফায়ার দেওয়া বিষয়গুলো আইনের দৃষ্টিতে আসলে কতটুকু সমর্থনযোগ্য? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আসলে এই যে ওসি প্রদীপরা এরা আসলে কেন বিচারের আওতায় আসছে না বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে এই লাইভ ডিসকাশনে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে একটা কথা বলতে চাই যে একজন মানুষ হিসেবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নন, একজন নাগরিক হিসেবেও কিন্তু প্রত্যেক মানুষের আত্মরক্ষার অধিকার আছে, এটা কিন্তু আইনে বলা আছে। কিন্তু এবং সেই কারণে আপনি আপনার জীবন রক্ষা করতে গিয়ে আপনি কাউকে হত্যা করেছেন এরকম যদি প্রমাণিত হয়, তখন কিন্তু সেটি আত্মরক্ষা হিসেবে বিবেচিত হবে আর কি, তার কতটুকু সে লাইফ থ্রেটে ছিল তার উপর ভিত্তি করে। এখন প্রশ্নটি হচ্ছে যে আমরা চাই যে বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ডও না হোক। একজন আইনজীবী হিসেবে দেশে যদি আইনের শাসন থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে সকল কিছুর বিচার হয়, তখন কিন্তু এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটার প্রয়োজন পড়ে না।
এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সবসময় মানে থ্রেডের মধ্যে থাকে না তা না, অনেক সময় থ্রেডের মধ্যেও থাকে, কিন্তু যখন ঘটনাগুলি একইভাবে হয়, একই ধরনের শব্দ বাক্য শুধু নাম ঠিকানা পরিবর্তন করে আসে, তখনই কিন্তু এটা একটি সন্দেহের সৃষ্টি করে। তো এখন ওসি প্রদীপরা আসলে আমাদের সমাজেরই অংশ, আমাদের রাষ্ট্রেরই অংশ। এটা পুলিশ একটা বিচ্ছিন্নভাবে শুধু পুলিশকে দেখলে হবে না, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে সামগ্রিকভাবে এটা বিবেচনা করতে হবে। যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন এবং তার যেহেতু সে আইন রক্ষায় থাকে, তার দ্বারা মিসইউজ হওয়ার পসিবিলিটি বা সুযোগ সেটা বেশি থাকে আর কি, এবং এই কারণেই এই ঘটনাগুলি আমরা দেখি। এখন পুলিশের সঙ্গে আমাদের আইনি কাঠামোতে যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনারা জানেন প্রায় 2 দশকের ইতিহাস, এটিকে সমর্থন করা হলো, তখন যে র্যাব বাহিনী গঠন করা হলো, র্যাব বাহিনী গঠন করার পর কিন্তু মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছিল। এখনো কিন্তু আপনি বাংলাদেশের মানুষের, নাগরিকদের মধ্যে দেখবেন যে কোনো বড় ঘটনা ঘটলেই বলবে যে ক্রস ফায়ার দেন। মানে মানুষের মধ্যেও কিন্তু ক্রস ফায়ারের একটা প্রবণতা আছে, যে তারা খুব দ্রুত এটির বিচার চায়। এখন আচ্ছা, এটা আপনি ভালো বলছেন যে দেখা যায় আপনার অনেকগুলো একটা বড় ধরনের ইনসিডেন্ট ঘটলে, যেমন আপনার যখন ধর্ষণের খুব আলোচিত দু একটি ঘটনা ঘটে, তখন অনেকেই ফাঁসি চায় সর্বোচ্চ শাস্তি হিসেবে। এখন অনেক দেশেই তো ফাঁসি হয় না, বা ফাঁসি তো আসলে একেবারেই সর্বোচ্চ মানে সাজা। তো ফাঁসি ছাড়াও বিভিন্নভাবে যদি প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যায়, কারণ ফাঁসি দিলে তো আর কিছুই বাকি থাকে না। এখন এইখানে আমাদেরও তো একটা দায়বোধয় রয়েছে, যেমন ক্রস ফায়ার সংসদে এমপিরাও অনেক সময় বলে থাকেন যে ক্রস ফায়ার দেওয়া উচিত, কিন্তু মানে আপনার আইনের দৃষ্টিতে আসলে এই ক্রস ফায়ার তো এটা এক প্রকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো এইটাকে আপনি সমর্থন করেন কিনা যে যে কোনো অপরাধে, গুরুতর অপরাধ হইলে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র ক্রস ফায়ার দিতে পারে? না, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যদি এটি এমনটি মনে না হয় যে কোনো দুর্গম এরিয়া, কক্সবাজার একটি দুর্গম এরিয়া, এটিও ঠিক, এবং বাংলাদেশের অভিযোগ আছে যে এটি মানে মাদকের একটি ট্রানজিট হিসেবে ব্যবহার হয়। সরকার যখন মাদক বিরোধী অভিযানে নামলো, স্বাভাবিকভাবেই সেখানে হয়তো মাদক ব্যবসায়ীদের সঙ্গে 2-4টি সংঘর্ষের ঘটনা ঘটাটা অসম্ভব কিছু না, এবং সেখানে দুর্গম এরিয়াতে দু একটা হয়তো লাইফ থ্রেটের কারণে 2-1টি ঘটনা ঘটাও অসম্ভব না, কিন্তু সেটি যখন অস্বাভাবিক সংখ্যায় পৌঁছে, তখন বোঝা যায় যে এটি আসলে কতটুকু মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করা, তার চেয়ে বেশি মনে হয় যে এখানে ব্যক্তি বিশেষের কোনো স্বার্থ, ব্যক্তি বিশেষের কোনো যে লক্ষ্য সেটি থাকতে পারে। এইখানে আমরা একটু আপনাকে একটু এই বিষয়ে আমরা খুব ওপেনভাবে আলোচনা করতে চাই। যেমন হচ্ছে যে ধরেন আমরা একটা জিনিস দেখেছি, আপনি আমাদের চেয়ে বয়সের সিনিয়র, আপনি আরও দেখেছেন যে একদিকে দেখলে হাসি পায় আর একদিকে দেখলে আবার কান্নাও পায়। যেমন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকতে আমরা দেখেছি যে রাজপথে আন্দোলন সংগ্রামে সাহারা খাতুনের কাপড় ব্লাউজ টিনে ছিঁড়ে ফেলা হয়েছে, নাসিম সাহেবকে লাঠিপেটা করা হয়েছে। এটা হচ্ছে আপনার যে বিএনপির পিরিয়ডে পুলিশ করেছিল। এবং 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলা দিতে গিয়েও আপনার তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব পল্টন থানায় এসেছিলেন, তাও মামলা নিয়ে নানা ধরনের তালবাহানা করা হয়েছে। আবার আজকের বাস্তবতা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীদেরকেও ঠিক একইভাবে টর্চার করা হচ্ছে। বিশেষ করে ধরেন বিএনপির আমি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে দেখেছি যেভাবে পুলিশ তাকে টানা হেঁচড়া করেছিল। এবং প্রেস ক্লাবের সামনে আরেকটি ঘটনা ছিল, বিএনপির মহাসচিব জেন্টাল ভদ্রলোক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে থেকে ছাত্রদলের নেতাকে একেবারে চ্যাংদোলাই করে ডিবি পুলিশ নিয়ে গিয়েছিল অস্ত্রটস্ত্র সহ। প্রথমত হচ্ছে যে একজন অপরাধীকে আপনার গ্রেপ্তার করতে হলে তো তার বিরুদ্ধে সুস্পষ্ট পরোয়ানা লাগে, এবং বিশেষ করে পাবলিক প্লেসে অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন করার এরকম নিয়ম নাই, সাদা পোশাকে গ্রেপ্তার করার নিয়ম নাই। তারপরে দেখা যায় এগুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী করছে, এবং যখন যে সরকার থাকে তারা এগুলোকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু বিরোধী দলে গেলেই তারা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তো একজন আইনজীবী হিসেবে রাজনৈতিক দলগুলোর আসলে এই সুবিধাবাদী জিন্দাবাদ যে আমি ক্ষমতায় থাকলে আমার জন্য ঠিক আছে, বিরোধী দলে গেলে কান্নাকাটি শুরু হয়, এর থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি একজন রাজনৈতিক মানে আইনজীবী হিসেবে এই রাজনীতিবিদদের দ্বিমুখী আচরণ এবং সুবিধাবাদীর প্রতি আসলে এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? না, পরামর্শ এই যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই যে আজকের ভূমিকা বললেন, সেটিরও কিন্তু একটি কারণ হচ্ছে যে এইসব বাহিনীগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা।
এই যে রাজনৈতিকভাবে ব্যবহারের যে প্রবণতাটা, এটি কিন্তু আরো তাদেরকে মানে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ার জন্য উৎসাহিত করছে। এই যে এই ব্যবহার, বাংলাদেশের সংবিধানে মানুষের যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং সেই সব অধিকারের গ্যারান্টি কিন্তু সংবিধান আবার দিয়েছে যে না, সে অধিকারগুলি বলবৎ করতে পারবে তার বাংলাদেশের উচ্চ আদালতের মাধ্যমে। আমার মনে হয় যে নাগরিকরা যদি তাদের জায়গা থেকে সোচ্চার হন এবং যেখানেই তাদের এই মৌলিক অধিকারগুলি খর্ব হবে সেটির বিচার আমরা চাইতে থাকবো। বিচার হওয়া না হওয়া সেটি হচ্ছে পরবর্তী বিষয়, কিন্তু প্রত্যেকের যে যেখানে হ্যারাসমেন্টের শিকার হবে, যে যেখানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হবে, সে যদি সেখান থেকে তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখেন, তখন কিন্তু এই ধরনের বাহিনী, এই ধরনের প্রবণতা কমে আসবে। এবং রাজনীতিবিদরা যে এটিকে ব্যবহার করছে, জনগণ যদি একদিকে থাকে, আজকে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দল মিলে আপনি রাজনীতিবিদের সংখ্যা হয়তো 5% বা 10%, বাকি সবাই কিন্তু সাধারণ জনগণ 90%। এই যে 90% যে তোমরা রাজনীতিবিদরা যা করো সেটা ঠিক আছে, কিন্তু এই রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে তোমরা আমাদের যে দেশে আইনের শাসন, মানবাধিকার, এই বিষয়গুলি যখন লঙ্ঘন হচ্ছে, তখন আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং তোমাদের সকল রাজনীতিবিদদের একটা কমিটমেন্টে আসতে হবে যে তোমরা ক্ষমতায় গেলে, কেউই ক্ষমতায় গেলে এই বিষয়গুলি অপব্যবহার করতে পারবে না। এবং সেই জন্য যেটা দরকার আসলে, এটা যে কারণে হয়েছে যে ক্ষমতার পালাবদল বাংলাদেশে কিন্তু সেই শুরু থেকেই 1973 সালের নির্বাচন থেকে একেবারে 2018 সালের নির্বাচন পর্যন্ত, মাঝখানে 3-4টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিছুটা মানে মন্দের ভালো হয়েছিল। এই ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করার একটা প্রবণতা আছে। এই প্রবণতাটা যদি বন্ধ হয় এবং দেশে যদি আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা বলে থাকি, সেই ফিল্ড প্রতিষ্ঠিত হবে এবং তখন অপরাজনীতি না করে মানুষ জনগণের কাছাকাছি কিভাবে যায় সেই কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা করবে কে এখানে? এই যে আজকে যুব সমাজ বা ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে, কিছুটা হলেও কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। যে কোনো মুভমেন্টে যদি আমরা মনে করি যে এটা হচ্ছে এর মাধ্যমে সরকার পতন হইতে হবে, তখন কিন্তু এই মুভমেন্টটা আর সফল হয় না। জি খাদেমুল ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আপনার এটা কথা ঠিক যে আমরা জনগণ যদি যখন একটা মানবাধিকার লঙ্ঘিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি বাধা হয়, সেই জিনিসটা নিয়ে যদি আমরা প্রতিবাদ করি দলমত নির্বিশেষে, তাহলে দেখা যায় এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতে আসি যে আসলে ক্ষমতায় তো কেউ আজীবন থাকবে না, সুতরাং আইনকে যদি তার মতো আমরা চলতে দেই, প্রশাসনকে যদি আমরা প্রভাবমুক্ত হয়ে কাজ করতে দেই, তাহলে দেখা যাচ্ছে যে ক্ষমতায় যারাই থাকুক না কেন, আজকে আমি রাজনীতি করলে আমি আজকে ভুক্তভোগী হব না। যে আজকে আমার দল ক্ষমতায় না থাকলে পুলিশের লাঠিপেটা কিংবা মিছিল করতে পারবো না, ব্যানারটি ছিঁড়ে ফেলবে, সেগুলো থেকে হয়তো এই ধরনের নোংরা রাজনীতি থেকে হয়তো মুক্ত থাকতে পারবো আমরা। আর এর পেছনে বা এর জন্য অবশ্যই সবচেয়ে বড় প্রয়োজন রাজনীতিবিদদের সদিচ্ছা। কারণ আপনিও যেটি বলেছেন এবং আমরাও এটি বাস্তব সম্মুখে দেখি যে প্রশাসনকে যে নোংরাভাবে দলীয়করণ করা হয়, সেটি শুধু পুলিশেই নয়, সমস্ত জায়গায় রয়েছে। একটা বিশ্ববিদ্যালয়, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকায় যে কারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি হচ্ছেন, যে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হওয়ার জন্য শ্রমিক লীগের মানে হচ্ছে সুপারিশ নিচ্ছেন, অথচ একসময় সেই 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডক্টর এনামুল হক, আপনার জ্ঞান তাপস, আব্দুর রাজ্জাক স্যারদের মতো ব্যক্তিদেরকে বলেছিলেন যে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব নেন, আমার ছেলেমেয়েদের মানুষ করান। আর অথচ আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য মানে হচ্ছে তাদেরকে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মতো স্লোগান দিতে হয়, রাজপথে সোচ্চার থাকতে হয়, রাজনৈতিক প্রোপাগান্ডা, অপপ্রচার সব কিছুতেই তাদের ইনগেজ হতে হয়। তো এই যে একটা সার্বিকভাবে রাজনীতিতে অধপতন, এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনিও যেটা বলেছেন যে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমরাও মনে করি একজন মানুষ রাজনীতি করুক বা না করুক, যে কোনো অপরাধের বিরুদ্ধে তার সোচ্চার থাকা প্রয়োজন এবং তার কথা বলাটাও প্রয়োজন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো যে এই আমাদের যে যুবনেতা পাঠান আজার, এই যে খাদিমুল ভাই বলছে এবং আমরাও তো দেখছি যে আসলে যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। রাজনীতিতে ক্ষমতায় যেই থাকে সেই চায় আপনার আজীবন ক্ষমতায় থাকতে, এবং তার জন্য পুলিশের দলীয়করণ, বিশ্ববিদ্যালয়ের দলীয়করণ, পারলে মসজিদের ইমামও নিয়োগ দেয় দলীয় বিবেচনায়। এই যে দলীয় বিবেচনা বা দলবাজি চলছে, এর শেষ কোথায়? এই যে আমরা আজকে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নামে নতুন ধারা রাজনীতি শুরু করেছি, আমরা যখন সরকার গঠন করব তখনও এরম হবে কিনা? মানে এর শেষ কোথায়? আসলে মানুষ কোথায় শেষ দেখতে পাবে? কাঙ্ক্ষিত বাংলাদেশ কখন পাবে? জি ধন্যবাদ।
আমি একটি বিষয় এখানে উপস্থাপন করতে চাই, যে বিষয়টি হয়তো বা আমরা অনেকেই জানি না বা অনেকেই জানলেও সেটা বলি না। ৭৩ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে গোপালগঞ্জে যে আসন থেকে নির্বাচন করার কথা ছিল বা করেছেন, সেখানে একজন ব্যক্তি নির্বাচন করবে বলে কথা বলেছিলেন। তিনি সিপিবির নেতা ছিলেন আনন্দ আহমেদ সাহেব। সে আনন্দ আহমেদকে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেটা সিপিবি নেতারাও আজকে উপস্থাপন করেন না, ওনারাও এই ব্যাপারটা কেন এড়িয়ে জি যায়। আব্দুল সামাদ ভাই, আমি একটু হ্যালো ডিয়ার আব্দুল সামাদ ভাই, মেজর রিটায়ার্ড, আপনি আমাদের কমেন্টস করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আর্মি, পুলিশ, প্রশাসন, সাধারণ মানুষ, আমরা একটা নতুন ধারার বাংলাদেশ চাই এবং এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ চাই। সেই কারণেই আমরা চেষ্টা করছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠনের জন্য। সুতরাং আপনাদের মতো যারা রিটায়ার্ড প্রাপ্ত মেজর কিংবা রাষ্ট্রদূত আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, সিনিয়র সাংবাদিক আছেন, আমরা মনে করি আমরা তরুণরা আপনার মিছিল মিটিং করছি, একটা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি, আপনাদেরও আসলে আমাদের সাথে একাত্মতা পোষণ করা উচিত এবং দাঁড়ানো উচিত, কারণ না হলে এই রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করা সম্ভব নয়। সুতরাং আপনাদের মতো প্রত্যেকেরই আমরা সমর্থন প্রত্যাশা করি। পাঠান ভাই, আপনি যেখানে কন্টিনিউ করছিলেন। জি, তাহলে আমরা কি দেখতে পেলাম যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই বিরোধী দলের মতের যে লোকগুলা ছিল তাদেরকে এভাবে পিছু হটাতে হচ্ছে। আমরা তারপরে যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের জন্য যে ব্যক্তিটি যুদ্ধ করেছেন, যার অবদান অপরিসীম অবদান ছিল, সেই একজন মেজর, একজন সেক্টর কমান্ডোকে এই আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে মেজর জলিল সাহেবকে জেলে যেতে হয়েছে, যিনি বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীন বাংলার পরবর্তী সময় তিনি জেলে গেছেন। তার পরবর্তী সময় যদি আমরা আসি, যিনি বাংলাদেশে আরও তার যুদ্ধে অনেক ভূমিকা ছিল, সেই সিরাজ শিকদার সাহেবকেও খুন হতে হয়েছে। আমরা বাংলাদেশের শুরু লগ্ন থেকেই আর একটু পরবর্তী সময় যদি যাই, আমরা কুমিল্লাতে যে ভোটটা হয়েছিল, জাতীয় নির্বাচন হয়েছিল, সে হেলিকপ্টারে করে ঢাকায় ওই কুমিল্লা নির্বাচনের ভোট বক্স ঢাকায় এনে তা গণনা করে ফল প্রকাশ করা হয়েছে। আসলে এই বিষয়গুলো আমরা এখন হয়তো বা মিডিয়াতে দেখি, এই বিষয়গুলো শুরু বাংলাদেশ জন্মের পরবর্তী সময় থেকে, স্বাধীন হওয়ার পরবর্তী সময় থেকে এই বিষয়গুলো হচ্ছে। ঠিক আছে, এটা ধরেন আপনি যেটা বলতে চেয়েছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা শুধু বিএনপির আপনার ধরেন আমল 2006 সালে কিংবা 91তে শুরু হয়নি। এই যুদ্ধের পরে সিরাজ শিকদার হত্যার মধ্যে দিয়ে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, এটি অস্বীকার করা হয় নাই। কারণ আমাদের কথা হচ্ছে, এটা তো বললাম আমরা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিকে পেটায়, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগকে পেটায় এবং পিটাপিটি করছে এবং পুলিশকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও তাদের দলবাজি পেটাপিটির প্রতিষ্ঠানে পরিণত করছে। আর আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই প্রজন্ম এই রাজনীতিকে ধিক্কার জানাই এবং এই রাজনীতির পরিবর্তন চাই। এখন আপনার দৃষ্টিতে এর শেষ কোথায়? যে সামনে নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে কি এর শেষ করতে পারবে, নাকি বর্তমান দলগুলোকেই আসলে এগিয়ে আসতে হবে শেষের জন্য? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে এর পরিত্রাণ পাওয়ার 3টি পথ আমাদের খোলা আছে, সেটা আমি সকল উদ্দেশ্যে বলছি। 1 নম্বর পথ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন হয়, আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। 2 নম্বর পথ, যদি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে আমরা এর পরিত্রাণ পেতে পারি। 3 নম্বর পথ, গডস গিফটেড, আল্লাহর প্রদত্ত কোনো বাণী বা উহি এসে আমাদেরকে রক্ষা করেন, তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। এখন ধরেন গণ অভ্যুত্থানের পথ আমরা বেছে নিতে পারি। গণ অভ্যুত্থানের পথ যদি বেছে নিতে হয়, তাহলে আমাদের এই দেশের সকল মানুষকে ঐক্য হতে হবে। আর গণ অভ্যুত্থানের জন্য সকল মানুষ রাজপথে আসবেন না, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি একটু পিছনের দিকে যাই, সে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এখানে কাদের ভূমিকা ছিল? দেশে সবাই যুবক ছিলেন, তরুণ ছিলেন। আমরা সেই ভূমিকায় এখন অবস্থান করতেছি। আমরা চাই এই দেশের সকল তরুণ যুবক একটি প্ল্যাটফর্মে এসে একটি যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার নয়, যে কোনো সরকারি অনীতিক অনিয়ম যেগুলা কাজগুলো রয়েছে তার মধ্য পাড়ি দিয়ে তাদেরকে পিছিয়ে ফেলে আমরা একটি নতুন সরকার প্রতিষ্ঠা করতে চাই, যে সরকারের নেতৃত্ব দিবে তরুণ প্রজন্ম, যে সরকারের সংস্কার সকল বিষয়গুলো রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিচার বিভাগ, সাংবিধানিক বিভাগ, আইন বিভাগ, সংসদ, সকল কিছু সংস্কারের মধ্য দিয়ে এই দেশে আবার একটি নতুন সরকার প্রতিষ্ঠা হবে। এর জন্য আমাদের একটি পথ খোলা আছে, তরুণদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা সেই প্ল্যাটফর্মটি এখন খুঁজে নিয়েছি, আমরা সেই প্ল্যাটফর্মটা আয়োজন করেছি, যে প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, সর্বোপরি বাংলাদেশ গণ অধিকার পরিষদের হাত ধরেই এদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই দেশে শ্রমিকদের ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি
পেয়ে দিবে, এটাই হচ্ছে আমাদের এই ধারণাটা জি নিয়ে পাঠান আমরা ভাই আগামীতে- আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরাও এটা প্রত্যাশা করি যে বিশেষ করে বর্তমানে দেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেখানে আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্র তারাও চাচ্ছে যে বাংলাদেশকে তাদের মানে কাছাকাছি রাখতে বা নিয়ন্ত্রণে রাখতে। চায়না চাচ্ছে তাদের কাছাকাছি রাখতে, অনেকগুলো ঋণ সরকার নিয়েছে চায়নার কাছ থেকে। আবার আমাদের চিরাচরিত তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারত চাচ্ছে যে বাংলাদেশকে তাদের পেটের মধ্যে ঢুকিয়ে রাখতে। এই যে তিনটি রাষ্ট্রের ত্রিমুখী আপনার টানাটানি, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টানাটানিতে বাংলাদেশ আসলে কার দিকে যাবে, যেটা বলছে যে এখন সেই ক্ষেত্রে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা তো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলতে গেলে, কারণ এখন আর নির্বাচন বলে বাংলাদেশে কিছু নাই। যা হচ্ছে এটা হচ্ছে তামাশার নির্বাচন, ভাওতাবাজি নির্বাচন, জনগণের টাকাকে অপচয় করার নির্বাচন। কারণ এটি কোনো নির্বাচন না যেখানে জনপ্রতিনিধিরা বের হয়ে আসতে পারে ভোটের মাধ্যমে কিংবা জনগণ ভোট দিতে পারে। আর এই জন্য অবশ্যই আমরা যেটা মনে করি যে এই অবস্থার পরিত্রাণে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন জরুরি। সেই ক্ষমতার পরিবর্তনে যদি আওয়ামী লীগও আসে আমরা ওয়েলকাম জানাবো, বিএনপিও আসে আমরা ওয়েলকাম জানাবো, কিংবা আমাদের মতো যদি তরুণরা আসে সেটা এই জাতির জন্য একটা নবযুগের সূচনা করবে বলে আমরা মনে করি। সেটি আমাদের একটা চিন্তাভাবনা আছে। কিন্তু আপাতত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে বর্তমানে এই ভোটারবিহীন অবৈধ সরকার তারা যেভাবে ভিনদেশি শক্তির সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকতে চায় তারা সহজে ক্ষমতা ছাড়বে বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে আমি আপনার ওই একটা জায়গায় একমত যে বর্তমান পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নাই, আন্দোলন সংগ্রাম গড়ে তোলার কোনো বিকল্প নাই। আর এটাও ঠিক যে এই আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষকে রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে তাজা প্রাণ দিতে হবে। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ একেবারে কমিটেড যে এই দেশের মানুষের পরিবর্তনের জন্য, এই দেশের বিচার ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার করার জন্য যদি লড়াই সংগ্রামে কারো ত্যাগ স্বীকার করতে হয় সেটা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ অগ্রভাগে থাকবে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো যে আমাদের তরুণ ছাত্রনেতা ছাত্র যুবক যাদের দেখেই বিশেষ করে আজকের মানুষ সবাই আশাবাদী হয়, সেই প্রজন্মের ছাত্রনেতা নাজমুল করিম রিটু, যিনি আমাদের ঢাকা মহানগর শাখার দায়িত্ব পালন করেছেন। এখন আপনারাও এই যে ছাত্র রাজনীতি করতেছেন, অনেকে তো রাজনীতিতে ইনভেস্ট করে, ধরেন দল ক্ষমতা এলে কোনো মতে 2-3 বছর কষ্ট করে থাকলেই টাকা পয়সা ব্যাপক কামাই করতে পারবে। আজকে যদি ছাত্রলীগের একজন নেতার খুঁজি যারা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, ঢাকা শহরে তাদের 4-5টা ফ্ল্যাট থাকে, তারপরে ধরেন বিভিন্ন বাস স্ট্যান্ডে চাঁদাবাজি আছে, জায়গা জমি দখল আছে, নানান ধরনের। তো আসলে আমাদের দল ক্ষমতা আসলে আপনাদের মতো ছাত্রনেতারাও কি এই মানে ধান্দার পিছনেই ছুটবেন নাকি গুণগত কিছু পরিবর্তন আনবেন? কি চিন্তা ভাবনা মানে নতুন ধারার রাজনীতি নিয়ে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে যে আওয়ামী লীগ বলি আমরা বিএনপি বলি, তারা মানুষকে যে একটি মানে যে একটি টোপ দিয়ে থাকে হচ্ছে নির্বাচনের আগে। আপনারা দেখেন যে এই যে বর্তমান সরকারের কথাই বলি, বর্তমান সরকারও কিন্তু একটা সময় বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে আমরা হচ্ছে কি মানুষের ভোটাধিকার ফিরে দিতে পারবো। এরকম একটি মানে মিষ্টি কথা বলে কিন্তু তারা ক্ষমতায় এসেছে, এবং তারা ক্ষমতায় এসে সবার আগে যে কাজটি করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। এবং তারা ক্ষমতা দেওয়ার জন্য দুইটি জিনিসকে ব্যবহার করে থাকে, একটা হচ্ছে পুলিশ প্রশাসনকে, আরেকটি হচ্ছে ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগকে। আপনারা দেখেন সে জায়গা থেকে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ গণমানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। বেশি না, মাত্র তিন বছর বয়স, মানে আমাদের এই সংগঠনটার বয়স হচ্ছে মাত্র 3 বছর, কিন্তু এই 3 বছরে আমাদের ছাত্র অধিকার পরিষদের যতটুকু অর্জন, আমি সেটা একজন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন গর্বিত সদস্য হিসেবে আমি সেটা গর্ব করি যে আমাদের গত 3 বছরে যতটুকু অর্জন আমরা আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে আমরা ওপেন চ্যালেঞ্জ করতে পারবো যে তাদের গত 12 বছরে যতটুকু অর্জন নাই সেই অর্জন আমাদের ছাত্র অধিকার পরিষদের রয়েছে। বিএনপির যে ছাত্রদল রয়েছে সেই ছাত্রদলের বিরোধী দল থাকা অবস্থাও 12 বছরের যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা কিন্তু বাংলাদেশ ছাত্রদল কিন্তু রাখতে পারে নাই। সেই ভূমিকা কিন্তু 3 বছরে আমাদের ছাত্র অধিকার পরিষদ করেছে। এই বিশ্বাস থেকে অন্তত আমরা বলতে পারি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদও আগামীতে যখন দেশ আমরা কিন্তু এসেছি কাউকে ক্ষমতা থেকে মানে ফেলে দেওয়ার জন্য, আমরা এসেছি রাষ্ট্র সংস্কার করতে। কারণ হচ্ছে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থায় একজন ফেরেশতাকে যদি সেখানে বসে দেওয়া হয় তার মানে সেই শয়তানের রূপান্তর হতে তার 1 সেকেন্ড সময় লাগবে না। সেই জায়গা থেকে আমরা কমিটমেন্ট নিয়ে এসেছি যে আমরা এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করব এবং করতে আমরা কিন্তু রাজপথে এসেছি। এবং এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে পারলে এবং সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের দায়িত্ব নিতে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে বাংলাদেশ গণ অধিকার পরিষদ যখন প্রতিষ্ঠিত হবে এবং আমরা যখন এই দেশের মানুষকে নেতৃত্ব দিতে পারবো, ইনশাল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট, যেহেতু আমরা বিগত 3টি বছর সময়ে
বাংলাদেশের ইতিহাসের এবং হচ্ছে যদি আমরা পাকিস্তানের সময়ের কথা বলি, বিগত 72 বছর সময়ের মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার কিন্তু এই বর্তমান আওয়ামী লীগ। সেই স্বৈরাচারের বিরুদ্ধে মানে বিএনপির মতো দল হচ্ছে নিশ্চুপ হয়ে গেছে, আর জাতীয় পার্টি হচ্ছে একটা ভাড়াটিয়া দল হয়ে গেছে। সে জায়গা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাত্র 3 বছর মানে এই বয়সে যতটা বলিষ্ঠ ভূমিকা পালন করছে, সেই বিশ্বাস থেকে আমরা বলতে পারি যে আমরা যে তারুণ্যকে নিয়ে, যে তরুণ প্রজন্মকে নিয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছি এই জাতিকে, এবং যে প্রদীপ জেগেছে, ইনশাল্লাহ আমরা এই তরুণ সমাজ এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে পারবো, এবং বাংলাদেশের যে 1971 সালে যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই চেতনাকে উজ্জীবিত করতে পারবো বলে এবং ধারণ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। যে আপনাকে ধন্যবাদ জানাই নাজমুল করিম লিটু। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। সর্বশেষ 3 জনের ছোট করে 1 মিনিট করে কথা শুনবো। তার আগে আপনারা লাইভের শুরুর আগে পেছনের যে মানে কিছু কভার বা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেগুলো দেখেছেন, অনেকে কমেন্টস করেছেন সেইটা সম্পর্কে আসলে সেজন্য আমি জাস্ট ছোট করে কিছু বলছি যে এখানে এই যে আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছিলেন যে এইটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 22শে ডিসেম্বর ডাকসুতে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমাদের উপরে, বিশেষ করে সেখানে প্রায় মানে হচ্ছে আমরা 22 জন মানে হচ্ছে 22 জন সরি প্রায় 30 জনের মতো আহত হয়েছিলাম, যার মধ্যে 2 জনের অবস্থা ছিল 2-3 জন না 4 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই হামলার বিভিন্ন চিত্র, যেহেতু ওই মামলাটি হচ্ছে মানে পুলিশ বলেছে যে ওখানে নাকি হালকা ধাক্কাধাক্কি হয়েছিল, সেই জন্য হচ্ছে ওই তথাকথিত ভুইফোড় সংগঠন সন্ত্রাসীদের যে মুক্তিযুদ্ধ মঞ্চ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ একটি রিপোর্ট দিয়েছিল। তো যদি আমরা সেটি আইনগতভাবে আবার ফেস করব, যে আইনগতভাবে যা করা যায়, তো এখানে কিছু ছবিতে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে শেখ তুনান সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, এবং এখানে খুব মার্কিং করা আছে, আমাদের কাছে সকল ডকুমেন্টস আছে। এখানে রাহিম সরকার, জিএস এফ রহমান হল ছাত্রলীগ, তারপরে হচ্ছে এখানে অনেক মার্কিং করা আছে। এখানে আছে আব্দুল মমিন আবির, হ্যাঁ আমাদের এই যে সাদ্দামের অনুসারী ডাকসুরে যে ছিল সাবেক, তাদের নেতৃত্বে হামলাটি হয়েছিল। তো এখানে অনেকের ছবি আছে, সেগুলো আমরা দেখাবো। এখানে আছে মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ মহসিন হল, এরকম অনেকে আছে এখানে। এবং তারপরে এটি হচ্ছে যে এই ডাকসু হামলার পরে যে সন্ত্রাসবিরোধী ছাত্রৈক্য গড়ে উঠেছিল প্রগতিশীল ছাত্র জোটের নেতাদের নিয়ে, এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভবনে আমি, রাশেদ খান সহ অন্যান্য যারা হামলা আহত হয়ে নিথর হয়ে পড়েছিলাম তাদের ছবি। এবং এখানে এই যে ঢাকা কলেজের আমাদের সাধারণ সম্পাদক নাজমুল, এখানে আমাদের তুহিন ফারাবি, যে পাশে আমি আছি, যে যিনি একেবারে আইসিইউতে খুব মানে হচ্ছে খারাপ অবস্থা ছিল। তারপরে এখানে আরও অন্যরা আছেন। আর এইখানে যে আমাদের যে বক্সটি রয়েছে, এটি হচ্ছে আমাদের একটা গণ অনুদান বক্স। এইটা অর্থাৎ যে আমরা যে বলি যে আমাদের সংগঠনটি হচ্ছে মানে আমাদের রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য রাজনীতি, গণমানুষের অর্থায়নে পরিচালিত হবে। সেজন্য আমরা বলছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে যারা রাজনীতি সরাসরি করতে পারে না বা সরাসরি মাঠে ময়দানে আসতে পারে না, কিন্তু যারা কাজ করে তাদের সমস্ত কর্মকাণ্ডেই মানুষের ওপেন সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। এবং এ পর্যন্ত এই যে আজকে যে একটা অফিস নিয়েছি আমরা, এটিও গণমানুষের সহযোগিতায়। সেক্ষেত্রে যারা আসবেন তারা চাইলে এখানে আপনারা আমাদের সংগঠনে সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার 3টা বক্স আছে, যে যারা আসবেন এখানে কেউ সাংগঠনিক কার্যক্রমে হেল্প করতে চাইলে বক্সের মধ্যে ফেলে দিতে পারেন, এবং এটা মাসে আর শেষে খোলা হবে। তো এটি ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডের ভূমিকা। এই পর্যায়ে আমরা শেষ যেহেতু চলে এসেছি, তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ড এবং প্রশাসনের রাজনীতি। কারণ হচ্ছে এই যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানদের হত্যাকাণ্ড কিংবা প্রদীপদের দৌরত্ব, প্রদীপদের বেড়ে ওঠা বা বেপরোয়া আচরণ, এগুলো সাধারণত রাজনৈতিক আপনার প্রশ্রয়ে, রাজনৈতিক ব্যাকআপেই হয়ে থাকে। কারণ যেখানে আপনার যে পাঠান ভাই যেটা আমাদের যুব অধিকার পরিষদে বলছিলেন যে গাজীপুরে এরকম নগ্ন কাজ করেও, চাঁদাবাজি করেও তারা ঢাকার একটি জোনের দায়িত্ব পায়। এবং আমরা আরেকটি দেখেছি যে গত বছর সম্ভবত ওয়ারি জোনের আপনার ডিসি ছিলেন উপ পুলিশ কমিশনার ইব্রাহিম সাহেব, তিনি একজন মুক্তিযোদ্ধার জমি দখলের সহযোগিতার অভিযোগে হচ্ছে তাকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনার ডিআইজি মিজানের আলোচিত ঘটনা আমরা জানি। ঠিক একইভাবে প্রতি বছর হাজার হাজার পুলিশের অপরাধের অভিযোগ, হাজার না, এখানে আমরা ডয়চে ভেলের গত বছর একটি রিপোর্ট অনুযায়ী যে প্রতি বছর প্রায় লক্ষাধিক অভিযোগ জমা পড়ে পুলিশের বিরুদ্ধে। তো সেই সব অভিযোগের খুব কম বিচার হয়ে থাকে। এবং এখানে আমার ডয়চে ভেল থেকে আমি যেটা
আপনি কোট করেছিলাম, যেমন হচ্ছে আপনার 2018 সালে 12,773 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটি সংখ্যার দিক থেকে খুবই কম এবং অনেকের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ থাকার পরেও ব্যবস্থা নেওয়া হয় না। যেমন মোল্লা নজরুল ইসলামের ঘুষ নেওয়ার আপনার ছবি সিসিটিভিতে থাকার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। কিংবা 98 সালে ডিবি হেফাজতে মৃত্যু যে একটি মৃত্যু হয়েছিল একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের, সেই অভিযোগে তৎকালীন এসি যে আকরাম হোসেন তাকে যখন আপনার আদালত, নিম্ন আদালত সম্ভবত, যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, উচ্চ আদালত তাকে খালাস দিয়েছিল। কাজে এই যে অপরাধ করেও পার পেয়ে যাওয়া, কিংবা আলোচিত চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা বাবুলের, এসপি বাবুলের স্ত্রীর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা, আমরা জানি না তিনি হত্যা করেছেন কিনা, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার এছাড়া ফেনীর মুয়াজ্জেম, এরকম অনেকগুলো ঘটনা রয়েছে, কিন্তু এই আলোচনাগুলো পুলিশকে নেতিবাচকভাবে তুলে ধরার স্বার্থে করা হয়নি, কিংবা পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ থেকেও করা হয়নি। আমার ভাই, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন অনেক রয়েছে পুলিশে চাকরি করে। বাংলাদেশের মতো জনবহুল একটা দেশে আমরা জানি যে পুলিশি ব্যবস্থা ছাড়া এই রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো অসম্ভব। সেই জায়গা থেকে আমরা চাই যে এ ধরনের অপরাধ প্রবণতার বাইরে থেকে পুলিশ একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠুক, তারা একটি জনবান্ধব বাহিনী হিসেবে কাজ করুক, যেটা মুজিববর্ষে তাদের একটা দারুণ স্লোগান যে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা। তো আমরা চাই যে এই পুলিশ জনতার হোক। কেন পুলিশ আজকে একজন অসহায় মানুষকে, সাধারণ মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে চাঁদা চাইবে, নালে থানায় পিটিয়ে মারবে? কেন পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকবে? কেন পুলিশের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ থাকবে? কাজে এই ক্ষেত্রে যদি অপরাধের সাথে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যেত, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আর এই ধরনের অপরাধগুলো ঘটতো না। এবং এর পেছনে আরেকটি জিনিস হচ্ছে এই যে আমাদের সরকারি দল যারাই ক্ষমতায় থাকে, কিংবা রাজনৈতিক দলের পুলিশকে রাজনৈতিক বাহিনী, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার এই প্রবণতা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো এই আলোচনার শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি। শেষবারের মতো সার্বিক প্রেক্ষাপটে যে পুলিশের অপরাধ, আবার পুলিশের ভালো কাজ, পুলিশ কিংবা সমস্ত প্রশাসনই আমাদের রাজনীতিকীকরণ, কিংবা আমাদের অসহায়ত্ব, আবার আমাদের এত ব্যর্থতার পরেও আবার আমাদের সম্ভাবনা। তো এই বিষয় নিয়ে আপনার সর্বশেষ কমেন্ট শুনতে চাচ্ছি আমাদের আইনজীবী খাদেমুল ইসলাম ভাইয়ের। জি, ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আগের প্রেক্ষাপটে শুধু 30 সেকেন্ডে একটু বলি যে একটা স্লোগান দেওয়া হয় ছাত্রদের থেকে যে দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। আমি বলতে চাই আমি ঠিক এটার উল্টো আর কি, যে দিয়েছি তো রক্ত, আর এক ফোঁটা রক্তও দেব না, আর এক ফোঁটা রক্তও যাতে এই দেশে না ঝরতে হয় সেই ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই জন্য ঐক্যবদ্ধভাবে আজকে শুধু কোনো একটি সংগঠন বা কোনো একটি রাজনৈতিক দলকে এই অঙ্গীকার করলে হবে না। আজকে পুরো রাষ্ট্রের সঙ্গে যারা স্টেক হোল্ডার আছেন, আজকে যারা রাজনৈতিক দল আছেন, প্রশাসন আছেন, ব্যবসায়ী আছেন, এইভাবে প্রত্যেককেই তার নিজ নিজ জায়গা থেকে অঙ্গীকার করতে হবে যে তারা যেই বিষয়ে কমিটেড হয়েছেন, বিশেষ করে যারা শপথ নিয়েছেন, তারা শপথের মধ্যে কিন্তু বলা আছে যে কোনো প্রকার অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আইন অনুযায়ী সকলের সহিত যথাবিহিত আচরণ করিব। এই যে আইন অনুযায়ী সকলের সহিত যথাবিহিত আচরণ, এটি যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু আমরা রক্ত অনেক দিয়েছি। আমরা স্বাধীনতার সময় 30 লাখ মানুষ আমাদের রক্ত দিয়েছে, আমরা 90-এ দিয়েছি, আমরা পরে অনেক আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। আর রক্তের রাজনীতি এখানে অবসান হোক এবং সবাই শান্তির পথে ফিরে আসুক, এবং আমরা বাংলাদেশকে একটা সেই যে উন্নত বিশ্ব, তারা যেভাবে আজকে যেভাবে ফরাসি বিপ্লব, যেভাবে শিল্প বিপ্লবের মাধ্যমে ইউরোপ আজকে একটা কাঠামোতে এসেছে, পাশ্চাত্য বিশ্ব যে কাঠামোতে এসেছে, আমরা চাই যে ওই দিন দশক দেখা যাচ্ছে যে আগামী হচ্ছে 1 দশক বা 2 দশকের মধ্যে আমরা বাংলাদেশকে ইউরোপ এবং আমেরিকার পর্যায়ে দেখতে চাই। এই জন্য সবার একটা কমিটমেন্ট দরকার। এখানে পুলিশের বিষয়ে আমি সর্বশেষ শুধু একটা কথা বলতে চাই যে পুলিশ সম্পর্কে আমরা যত আলোচনাই করি, দিন শেষে পুলিশই কিন্তু আমাদের ভরসাস্থল। বিচার বিভাগ সম্পর্কে আমরা যত নেতিবাচক কথাই বলি, দিন শেষে বিচার পাওয়ার জন্য আমাদেরকে বিচার বিভাগের কাছেই যেতে হবে। সিন্ধা মোহাম্মদ রাশেদ খান হত্যার পর স্বল্প সময়ের মধ্যে আজকে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, সেখানে ওসি প্রদীপের ভূমিকা এসেছে। আমি মনে করি পুলিশ সহ যারা শক্তিশালী আছে, আসলে ক্রাইমটা তো তারাই করে যারা হচ্ছে সমাজে তুলনামূলক ক্ষমতাবান। এই যারা ক্রাইম করেন তাদের বিরুদ্ধে তারা পুলিশ হোক বা রাষ্ট্রের অন্য কেউ হোক বা রাজনীতিবিদ হোক, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি অপরাধের ঘটনা যেন আইন তার নিজস্ব গতিতে চলে এবং এইভাবে দ্রুততার সঙ্গে সব বিচারগুলি সম্পন্ন হয় এবং সব তদন্তগুলি স্বচ্ছতার সঙ্গে হয়। সেটি যদি হয় তাহলে পুলিশের মধ্যে যদি তারা বিচ্যুত হবে, আজকে ডুপ টেস্টের মাধ্যমে অনেককে চাকরিচ্যুত করা হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক।
এরকমভাবে যদি পুলিশকে আধুনিকীকরণ করা হয় এবং পুরো রাষ্ট্র ব্যবস্থায় একটা সংস্কার করা হয়, সবাই যদি আমরা অঙ্গীকারাবদ্ধ হই যে না, আমাদের রাষ্ট্রকে আমরা সেই জায়গায় দেখতে চাই, এই জায়গায় আর হানাহানির মধ্যে দেখতে চাই না, আমরা রক্তপাত দেখতে চাই না, একটা আমরা শান্তির বাংলাদেশ চাই, সেরকম শান্তি আগামীতে প্রতিষ্ঠিত হবে এই তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরাও সংঘাত নয় শান্তি চাই, এই আহ্বান আমরা দীর্ঘদিন ধরেই রেখে আসছি। কারণ আমরা মনে করি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই যে সংঘাত, সহিংসতা, ক্ষমতার দখলের রাজনীতির নামে অপরাজনীতি চলছে, যেখানে মানুষের কোনো মৌলিক অধিকার নাই, আইনের শাসন থেকে মানুষ বঞ্চিত, এবং এই স্বাধীনতার 49 বছরেও বাংলাদেশ আসলে সেই কাঙ্ক্ষিত একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেনি। যে কারণে আজকে আমাদের মতো অরাজনৈতিক তরুণদের এগিয়ে আসা যে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করতে এবং দেশে একটা নতুন ধারা রাজনীতি করতে। তো এই প্রত্যাশা আমরা সবার কাছেই রাখি যে আপনারা আমাদের তরুণদের যে উদ্যোগকে স্বাগত জানাবেন, এবং যে আমাদের নতুন ধারার রাজনীতি, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ তার সাথে যুক্ত হবেন। এই পর্যায়ে আমি শেষবার মতো আমাদের যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঠান আজহারের কমেন্ট শুনতে চাচ্ছি, যে সার্বিক বিষয় নিয়ে, যে রাজনীতি নিয়ে মানুষের নানা ধরনের বিরূপ মন্তব্য আছে, আবার এই রাজনীতি ছাড়া দেশের কিন্তু মুক্তিও নাই, কারণ রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরাই। কাজেই সর্বশেষ আহ্বান আপনার কি? ধন্যবাদ। আমি একটু 40 সেকেন্ড বেশি কথা বলবো এজন্যই যে বর্তমান সরকার ক্ষমতা আছে দুইটি বিষয়ের উপর ভিত্তি করে, দুইটি ট্যাগ নিয়ে। একটা হচ্ছে প্রশাসনের উপর ভিত্তি করে, দ্বিতীয়টা হচ্ছে সংবিধানের উপর দোহাই দিয়ে। প্রশাসনকে সরকার ঢালাওভাবে প্রয়োগ করছে জনগণের উপরে, একতরফাভাবে প্রয়োগ করছে, আর কথায় কথায় তারা সংবিধানকে প্রয়োগ করছে। এটা সংবিধানে যা আছে ওই অনুসারে আমরা কাজ করছি। আসলে সংবিধান তো পুরাণের কোনো আয়াত নয় যে এই আয়াত পরিবর্তন করা যাবে না। সংবিধান তো স্রষ্টার কোনো প্রণীত বিধান নয় যা চেঞ্জ করা যাবে না। এই সরকার আমাদেরকে বোকা বানিয়েছে শুধু এই সংবিধানের দোহাই দিয়ে। আমরাও চাই এই সংবিধানের সংস্কার করা উচিত, আর এই সংবিধানের সংস্কার করতে হলে পার্লামেন্টে যাইতে হবে আমাদেরকে। আমরা এই দেশে যারা তরুণ এবং কথা বলার অধিকার রাখি, কথা বলার মতো ক্ষমতা রাখি, আমরা যারা দেশকে পরিচালনা করার মতো ক্ষমতা রাখি, দেশের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আজকে রাজনীতি থেকে বদ্ধ মানুষগুলো রাজনীতি থেকে পিছিয়ে যাওয়ার একটি মাত্র কারণ, এদেশে বুদ্ধিজীবী, শিক্ষিত এবং মেধাবীরা রাজনীতি করার কোনো সুযোগ পাচ্ছে না। এর একটা মাত্রই কারণ, সরকার একটি ট্যাগ লাগিয়ে দেয় ওনাদের পিছিয়ে। যারা এদেশের অত্যন্ত মেধাবী তাদেরকে একটা ট্যাগ দেয়, হয় তারা জামাত শিবির, না হয় তারা এদেশে জঙ্গি সংস্থার সাথে জড়িত। এই ট্যাগ দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, না হলে তাদেরকে কোনো না কোনোভাবেই, যে আমরা গত আলোচনায় করলাম, তাকে মাদক মামলায়, না হয় তাকে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই সব কিছুর পরিত্রাণ, আমাদের সদ্য আইনজীবী সাহেব এই কথাটা বলেছেন, আমরাও চাই এদেশে আইনের প্রয়োগ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। অতীতে যা হয়েছে আমরা চাই এই সরকার বলুক যে আমি অতীতে যা করেছি আমরা ক্ষমা চাই। আমরা চেষ্টা করব তরুণ সমাজ তার এই বিষয়গুলো ক্ষমা করে দিয়ে তার শুভবুদ্ধির উদয় হোক, যে দেশকে আবার নতুনভাবে শিক্ষিত, মেধাবী এবং তরুণদেরকে নিয়ে সে একত্রিতভাবে এদেশে শাসন প্রতিষ্ঠিত হোক। এদেশে আবার যে আমরা এই 71-এ বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা সেই সোনার বাংলা গড়ব। এটা আমরা যদি আওয়ামী লীগ আমাদেরকে এই প্রস্তাবনা দেয়, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। আমরাও চাই এদেশে মেধাবীরা রাজনীতি চলে আসুক, এদেশের শিক্ষিতরা রাজনীতি চলে আসুক। এটা আমি সকলের কাছে প্রত্যাশা করি। তাছাড়াও যারা আপনি ইতিমধ্যে জানতে পারছেন যে আমরা এদেশে তরুণদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, সর্বোপরি যে গণ অধিকার পরিষদের স্বপ্ন দেখছি। আমরা চাই আমরা এখানে বাংলাদেশের সকল মেধাবী, শিক্ষিত এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির একটি কেন্দ্র হবে। আর এই বুদ্ধিভিত্তিক রাজনীতি দিয়ে এদেশের মানুষের পরিবর্তন আসবে। এদেশের নিম্ন শ্রেণী মানুষ যারা পিছিয়ে রয়েছে, কৃষক, শ্রমিক, দিনমজুর, আমরা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগামীতে রাজনীতিতে এগিয়ে যেতে চাই। এটা আমার প্রত্যাশা। আমরা আশা করি এই রাজনীতিতে আমাদের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হবেন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ পাঠান আজহার ভাই। আমরাও চাই যে আসলে বর্তমান সরকার বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে এসেছে, এটি দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে এসেছে এবং সমাজে একটা চরম ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তার আজকে যেমন পুলিশ সেনাবাহিনীকে মারছে, আবার পুলিশ যেমন হসপিটালে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে হসপিটালের স্টাফরা একজন মানসিক ভারসাম্যহীন কর্মকর্তাকেও পিটিয়ে মারছে, কিংবা লালমনিরহাটের ঘটনা। এই যে সামগ্রিকভাবেই সমাজের একটা শৃঙ্খলা ভেঙে পড়া, এইটা কোনো রাষ্ট্রের জন্যই সুখকর নয়। সেই জায়গা থেকে আমরা চাই যে সরকার
একেবারে গ্রামের ভাষায় বললে দেশের যা পাইন মারার তা তো মারছে, এখন অন্তত জনগণকে একটা সুস্থ ধারার নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুক। আমরা সেটা বারবার আমাদের বক্তব্যে বলেছি, আমরা আহ্বানেও বলেছি যে বর্তমানে সরকার যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে তারা যদি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিংবা বিচার বিভাগকে স্বাধীন এবং প্রভাবমুক্ত হয়ে কাজ করার পরিবেশ তৈরি না করে তাহলে তাদেরও রক্ষা নেই। কারণ গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আমরা লিবিয়াতে দেখেছি মুয়াম্মার গাদ্দাফি 42 বছর ক্ষমতায় থেকেছে, কি নির্মমভাবে তার পরিণতি হয়েছে, কিংবা মিশরে হোসনি মোবারক, কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যে স্বৈর শাসকরা ছিল। এই করোনাকালীন সময় আমরা বেলারুশে, থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ দেখেছি, আমেরিকা, ইউরোপে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে যে ধরনের প্রতিবাদ দেখেছি, এবং বাংলাদেশেও করোনাকালীন সময় চিকিৎসা পাচ্ছে না, সরকারি দলের নেতাকর্মীদের লুটপাট এবং সামগ্রিকভাবে দেশে একের পর এক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া জনজীবনে একটা চরম ধরনের বিপর্যয় ডেকে এনেছে। কাজেই এই জায়গা থেকে আমার মনে হয় সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাদের, এবং সরকার যদি ভালো কিছু চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তাদের উচিত যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এবং সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কিভাবে গঠিত হতে পারে তার একটা রূপরেখা নিয়ে আলোচনা করা, এবং প্রয়োজনে সেটা সংবিধানে সংযোজন করা। আপনি যেটা বলেছিলেন যে সংবিধান তো কোনো কোরআনের বাণী নয় যে চেঞ্জ করা যাবে। আমিও মনে করি যে দিনের মধ্যে প্রয়োজনে জনগণের জন্য যদি প্রয়োজন হয়, জনগণ যদি ডিমান্ড করে 14 বারও এই সংবিধানকে পরিবর্তন করা যাবে। কাজেই সংবিধানের দোহাই দিয়ে নিজেদের অপকর্মকে জায়েজ করতে মন গড়া আইন বানিয়ে তারা যা ইচ্ছা তাই করবে, এইটা এই দেশের জনগণ মেনে নেবে না, এবং এই দেশের মানুষের স্বভাবই হচ্ছে সেটা অন্যায়কে রুখে দেওয়া। তো আমার যেটা দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার সেই ধরনের একটা সেফ এক্সিট, এবং বাংলাদেশকে যদি এই সংঘাত থেকে উত্তরণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা চিন্তা ভাবনা না করে, তাহলে একটা রক্তপাতের মধ্যে দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে। তাদেরকে বিদায় নিতে হবে, এটা ট্রু, হয়তো একটা রক্তপাতের মধ্যে দিয়ে বিদায় নিতে হবে। এবং আমার মনে হয় যে এই দেশের মানুষ যারা আপনার 144 দ্বারা ভেঙে বুকে রক্ত, মানে বুকে বুলেট নিতে পারে, যারা আপনার গ্রামের লুঙ্গি পরে যারা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে একজন প্রকৃত যোদ্ধা হতে পারে, সুতরাং তাদেরকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। এবং আমার মনে হয় জনগণও হয়তো তাদের ধৈর্যের শেষ প্রান্তে এসেছে। এখন সরকারের কর্মকাণ্ডের উপরে ডিপেন্ড করে আসলে পরবর্তী করণীয় জনগণ ঠিক করবে যে তারা গণ আন্দোলনের দিকে আগাবে নাকি সরকার একটা সেফ এক্সিট খুঁজবে। কারণ যদি গণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পতন হতে হয় তাহলে তো তাদের সহজে রক্ষা নাই, এটি একেবারে স্পষ্ট কথা। হয়তো যারা ভিন্নমত আন্দোলন করছে, রাজনীতি করছে, সাময়িকভাবে মামলা দিয়ে তাদের কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু বেশি দিন সেটাকে বন্ধ করা যাবে না। তো এই মুহূর্তে যাই হোক, আমরা আমাদের তরুণ ছাত্রনেতার কথা শুনবো, এবং শেষ প্রান্তেই একেবারে চলে এসেছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে আসলে আমরা যেমন নাজমুল করিম রিটু, আপনি বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনে পড়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের বড় একটা অংশ আসলে রাজনীতি বিমুখ। তারা মনে করে যে রাজনীতি তার কাজ না। কিন্তু আমরা দেখি যে আপনি যদি আপনার টার্গেট একজন সরকারি কর্মকর্তা হবেন, বিসিএস দিবেন, পুলিশের এসপি হবেন, কিংবা ম্যাজিস্ট্রেট হবেন, কিংবা আপনার বিজিএস দিয়ে জাজ হবেন, আপনার প্রমোশন নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র পরিচালনা করে রাজনৈতিক দলগুলো। কাজেই এই রাজনীতিতে যদি হচ্ছে মেধাবীরা, সৎ সাহসীরা এগিয়ে না আসে, তাহলে এই দেশের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং সেই জায়গা থেকে আপনার আসলে ইউনিভার্সিটি, কলেজ শিক্ষার্থীদের প্রতি কি আহ্বান যে রাজনীতির প্রশ্নে? আচ্ছা, ধন্যবাদ। আমি হচ্ছে এই প্রশ্নটির আগে আমি একটু ব্যাকে চলে যাই। সেটা হচ্ছে আপনি একটু যে প্রশ্নটি করেছিলেন যে পুলিশ প্রশাসনের যে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যদি আমি একটু বলতে চাই, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা যদি বলি। গত সেপ্টেম্বর 21 তারিখ আপনি জানেন যে প্রায় 2 লক্ষ সৌদি প্রবাসী যখন এই করোনাকালীন দেশে আটকা পড়ে, এবং ওনাদের হচ্ছে সৌদিতে নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য সরকারি যেটা সুযোগ একটু সহায়তা দেওয়া দরকার ছিল, একটা সহযোগিতা করা দরকার ছিল, সেই সহযোগিতাটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় করেনি। সেই জায়গা থেকে আমি যখন হচ্ছে আমার ভাই এবং হচ্ছে আমি সৌদি প্রবাসীদের পক্ষে প্রায় 2 লক্ষ সৌদি প্রবাসীদের পক্ষ থেকে যখন আমি ওনাদের দাবি দাবা নিয়ে যখন আমি নেতৃত্ব দিয়েছিলাম, সেই জায়গা হচ্ছে তেজগাঁও থানার যিনি ওসি ছিলেন তিনি কি করেন, পুলিশকে অর্ডার দিলেন আমাকে মারার জন্য। এবং উনি আমাকে যখন আমার উপর যখন হামলা, আমাকে সহ আরো কয়েকজন প্রবাসীকে যখন হামলা করলেন, তেজগাঁও থানার ওসি, সে ওসি যে কনস্টেবলদেরকে আদেশ করেছিলেন, সেই কনস্টেবলটা আমার গায়ে যখন হাত তুলেছিলেন, হাত তোলার পরে ওনারা অনুশোচনা করেছিলেন, আমার কাছে ক্ষমা চেয়েছেন। এর পরবর্তীতে
যখন হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন হচ্ছে তেজগাঁও জোনের যিনি এডিসি ছিলেন সেই এডিসি জনসম্মুখে এসে মানে আমার উপরে যেহেতু পুলিশ হামলা করেছিল জনসম্মুখে মানে ক্ষমা চেয়েছেন, হাত জোর করে উনি ক্ষমা চেয়েছেন। তা আমি যদি ওই ঘটনা থেকে যদি বলি যে পুলিশের একজন ওসি উনি কিন্তু আমাকে এবং কয়েকজন প্রবাসীকে মানে যেটা নৈতিক জায়গা থেকে আমরা সে আন্দোলনটি করেছিলাম প্রায় 2 লক্ষ প্রবাসীর জন্য, সে জায়গায় একজন ওসির ভূমিকা দেখুন, আরেক জায়গা হচ্ছে একজন এডিসি তিনি কিন্তু আমরা যখন পরবর্তী দিন 22শে সেপ্টেম্বর আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু ওই এডিসি কিন্তু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন। তাহলে এই ভূমিকাটা থেকে বোঝা যায় একজন ওনারা কিন্তু সেম ডিপার্টমেন্টে ওনারা কাজ করছেন, কিন্তু দেখেন দুজন কর্মকর্তা দুই রকম ভূমিকা। আর আরেকটি বিষয় আমি যদি বলি মেজর সিনহা হত্যার বিষয়ে, আমি একজন সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলছি যে আমরা কিন্তু মেজর সিনহার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যতদিন পর্যন্ত যত মানে ষড়যন্ত্র করুক, যত হচ্ছে ভারত প্যাট্রোনাইজ করুক এই মানে প্রশাসনকে বলি সরকারকে বলি এই প্রদীপকে কিন্তু ভারত কিংবা এই দেশের সরকার হচ্ছে বাঁচাতে পারবে না। যদি এই মেজর সিনহাকে নিয়ে যদি কোনো রকম নোংরামি করা হয় আমরা কিন্তু ছাত্ররা এর কঠিন জবাব দিব। এবং আমি একজন সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে আমরা কিন্তু বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, যদি সরকার এই বিষয়টি নিয়ে পায়তারা করে তাহলে কঠিন খেসাব সরকারকে দিতে হবে। আরেকটি কথা বলবো যে তরুণ সমাজে যে রাজনীতিতে আসার কতটুকু মানে দরকার সেই বিষয়টা যদি বলি, আমরা কিন্তু সবাই ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, ব্যবসায়ী হতে চাই, আইনজীবী হতে চাই, কিন্তু কেউ এই দেশের পলিটিশিয়ান হতে চায় না। অথচ একজন মানে কি বলবো যে আমরা যদি আমাদের দেশে যদি ডাক্তার না থাকে আমরা কিন্তু বইয়ের বিষয় থেকে একজন ডাক্তার হায়ার করে নিয়ে আসতে পারবো, আমাদের দেশে যদি ইঞ্জিনিয়ার না থাকে আমরা কিন্তু বইয়ের বিষয় থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে পারবো। কিন্তু এই দেশে যদি পলিটিশিয়ান যদি না জন্মায়, এই দেশে যদি পলিটিশিয়ান যদি সে তার নিজের ক্যারিয়ার হিসেবে না নেয়, তাহলে এই দেশ কারা পরিচালনা করবে? বইয়ের বিষয় থেকে তো কেউ এসে এই দেশে পলিটিক্স করবে না। আজকে যার কারণে এই মহান পার্লামেন্টে হচ্ছে প্রায় 80% হচ্ছে ব্যবসায়ী অর্থাৎ ভারতীয় লোক দিয়ে হচ্ছে এই পার্লামেন্ট মানে চলতেছে এবং এরাই হচ্ছে এই ভাড়াটিয়া লোকগুলাই হচ্ছে আজকে আমাদের দেশকে পরিচালনা করছে। তাই তরুণ সমাজের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আমাদের এই যারা তরুণ সমাজ আছি আমরা কিন্তু আপনার 52 থেকে 2020 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের নেতৃত্ব কিন্তু এই তরুণ সমাজে দিয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেছে যেই তরুণ সমাজ এই আন্দোলন সংগ্রাম করে দেশের মানে বিপ্লব ঘটিয়েছে এবং নতুন পটভূমি তৈরি করেছে, তারা কিন্তু সে ফলটা ভোগ করতে পারে নাই। সে ফলটা ভোগ করেছে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা কিন্তু ভোগ করেছে। এই জন্য আমি আমাদের যে মানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে নতুন ধারা রাজনীতির আহ্বান করেছে, আমরা আশা করি যে তরুণ সমাজ নিজের নীতি নৈতিকতা জায়গা থেকে, নিজের দায়িত্ববোধ জায়গা থেকে, নিজের বিবেককে প্রশ্ন করে আশা করি তারা এই মানে আমাদের দেশের দায়িত্ব নেওয়ার জন্য অন্তত পলিটিক্সে যোগদান করবে এবং দেশের দায়িত্ব নেওয়ার জন্য এই যে নোংরা রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে উই হেড পলিটিক্স না বলতে হবে উইল চেঞ্জ পলিটিক্স। ধন্যবাদ। জি, নাজমুল করিম রিটু আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, মোটামুটি অনেকে আলোচনা করেছেন, আমাদের যে পাঠান ভাই, রিটু এবং খাদিমুল ভাই। তো আমরা আজকে আর আলোচনাটা লং করতে চাচ্ছি না, আবার পরবর্তীতে যখন অফিসে আমরা বসবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এরকম মাঝে মাঝে সাডেন টক শো কিংবা আলোচনা যাই বলেন, যেহেতু বর্তমানে গণমাধ্যমগুলো আসলে ওইভাবে প্রাণ খুলে কথা বলতে পারছে না, মুক্তভাবে আলোচনা করতে পারছে না, কারণ নানাভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি টক শোতে কারা যাবে সেটাও নিয়ন্ত্রণ করা হয়, যে কারণেই শাহেদের মতো বাটপাড়া টকশের বিশিষ্ট পণ্ডিতে পরিণত হয়। কাজেই সেই জায়গা থেকে গণমাধ্যমের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে সীমিত এই সামর্থ্যের মধ্যে চাপে থেকেও যতটুকু পারেন দেশের জন্য কথা বলেন, জনগণের জন্য কথা বলেন। প্রশাসনের প্রতিও আমাদের দায়িত্ব থাকবে যে আপনারা চাইলে প্রশাসন কিংবা সরকারি দলের লোকজন সবসময় রাজা, বাস্তব কথা, যে সরকারি পরিবর্তন হোক না কেন আপনাদেরকে তাদের লাগবে। সুতরাং আপনারা একটা দলের দলদাস কিংবা দালালি করে আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপিত হবেন না। আপনারা দেশ এবং জনগণের পক্ষে থাকবেন। যেমনটিভাবে আমরা দেখেছি যে ধরেন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রশ্নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটা অংশ তারা বলেছে যে জাতির পিতার সম্মান হতে দেব না ম্লান, সম্মত এরকম একটা স্লোগান। এটি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে বঙ্গবন্ধুর প্রশ্নে আপনাদের অবস্থানটা এইভাবে একটা জোরালোভাবে এসেছে। কিন্তু আবার একই সাথে আমরা ধিক্কার জানাই আপনাদের সুবিধাবাদী আচরণকে, যখন আপনারা এই দেশের 18 কোটি জনগণের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের মাধ্যমে এই দেশকে একটি ত্রাসের রাজত্বে পরিণত করছে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে না, সংবাদকর্মীরা লিখতে পারছে না, সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারছে না, তখন আপনারা নীরব ভূমিকা পালন করেন। কাজেই আপনারা যদি প্রকৃতপক্ষেই
সংবিধানের কথা বলেন যে আপনারা সংবিধানকে সমুন্নত করার জন্য চাকরি করছেন বা জনগণের সেবা করার জন্য চাকরি করছেন, কোনো দলের গোলামি করার জন্য নয়, কোনো রাজনৈতিক দলের দলদাসগিরি করার জন্য নয়। এইটা যদি আপনাদের বক্তব্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমেরিকার জেনারেলের মতো আমাদেরও আপনার পুলিশ প্রধান, সেনা প্রধান, সমস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গের বলা উচিত যে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তস্নাত বাংলায় কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে আমরা টেকাতে দেব না। সুপ্রিম কোর্ট আপনার কিংবা নিম্ন আদালত বলেন, আজকে বিচারকদেরও বলা উচিত যে আমরা অবিচার করব না কোনো স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করে। ঠিক এই ধরনের একটা সরকারি কর্মকর্তা কর্মচারী আসলে বলেন আমরা প্রত্যাশা করি, এই ধরনের একটা বিচার ব্যবস্থা, একটা বিচার বিভাগ আমরা প্রত্যাশা করি, এই ধরনের একটা স্বাধীন গণমাধ্যম আমরা এক্সপেক্ট করি। সুতরাং যারা বড় বড় কথা বলবেন, বাহাদুরি দেখাবেন, সব ক্ষেত্রে দেখাতে চেষ্টা করবেন। শুধু বঙ্গবন্ধুর ক্ষেত্রে তেলবাজি আর জাতির মানে ভোট ডাকাতি হয়ে গেল। একটা দেশ আপনার যেটা বলে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি বারবার আপনার সামরিক শাসনের কষাঘাতে জর্জরিত হয়েছে। সামরিক শাসন কেন এসেছে? স্বাভাবিক প্রক্রিয়ায় কখনোই সামরিক শাসন আসেনি এই দেশে। যখন এই রাজনৈতিক দলগুলো নিয়ে ক্ষমতা নিয়ে টানাটানি করেছে, ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তখন সামরিক শাসন এই দেশে এসেছে। এবং আমি বলবো যে সামরিক শাসন এই তথাকথিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়ে ভালো ছিল। কারণ সামরিক শাসক এই 111-এর সরকার সমস্ত দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক ছিল, সমস্ত কালো টাকা যারা আয় করেছে তাদের জন্য আতঙ্ক ছিল। কিন্তু আজকের সরকারি দলের নেতাকর্মীরা লুটপাট করে যাচ্ছে, ক্যাসিনো কাণ্ড আপনার করে টাকা পয়সা কামিয়ে টাকা পাচার করে তারা বেগমপাড়ায় কিংবা মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাচ্ছে। আর আমাদের মতো যারা বিরোধী দলে রাজনীতি করি তারা আতঙ্কে ঘরে ফিরি। কখনো ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়, কখনো জেলে নেওয়ার চেষ্টা করা হয়। কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে এই বর্তমান ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের তাবেদারি করার জন্য তেলবাজি দেখাবেন না। যদি পারেন, যদি হ্যাডাম থাকে, যদি নিজেকে বিবেক সম্পন্ন একজন মানুষ মনে করেন, জনগণের অধিকার রক্ষা করার জন্য বাহাদুরিটা দেখান, প্রকাশ্যে এইভাবে কথা বলেন। শুধু বঙ্গবন্ধুর প্রশ্নে কথা বলবেন আর অন্য প্রশ্নে কথা বলবেন না। বঙ্গবন্ধুর প্রশ্নে কথা বললে শেখ হাসিনার নজরে আসা যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নজরে আসা যাবে, ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে মোস্তাক সরকারের শপথ পরিচালনাকারী এসটি ইমামদের আশীর্বাদ নিয়ে ডিসি হওয়া যাবে কিংবা সচিব হওয়া যাবে। এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে। প্রকৃতপক্ষে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চান, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাহলে বঙ্গবন্ধু মানুষের জন্য যে সংগ্রাম করেছে সেই সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। যে বঙ্গবন্ধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে যেভাবে বলেছিলেন যে তোমার বেতন হয় কৃষকের টাকায়, ওই শ্রমিকের টাকায়, সুতরাং তাদের জন্য কাজ করো। সুতরাং আশা করি যে আপনারা আপনাদের মধ্যে সেই বিবেককে জাগ্রত করবেন এবং জনগণের জন্য কাজ করবেন। সেই ক্ষেত্রে যদি আমার মতো কিংবা আমরা যদি অপরাধী হয়ে থাকি, দেশ বিরোধী হয়ে থাকি, রাষ্ট্রবিরোধী হয়ে থাকি, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু ভোটারবিহীন স্বৈরাচার সরকারের তাবেদারি করে এই দেশকে আফগানিস্তান, সিরিয়া বানাবেন না, কিংবা বিভিন্ন বহির্বিশ্বের পরাশক্তির শক্তি চর্চার কুরুক্ষেত্র বানাবেন না। এটাই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন বলেন, সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আজকের শেষ প্রশ্ন। এবং আপনাদের একটা কথাই প্রশ্ন যে আপনি যা করেন আপনার বিবেককে একবার প্রশ্ন করেন। আমাদের মতো ছাত্রনেতা, যুব নেতারা এইরকম একটা দুর্বৃত্তায়নের রাজনীতির মধ্যে দিয়েও দেশের জন্য কিছু করার চেষ্টা করছে। কাজে আপনারা যদি একটু এগিয়ে আসেন, এই দেশে একটা পরিবর্তন সম্ভব। এবং সেই পরিবর্তন কোনো ব্যক্তি বা দলের পরিবর্তন হবে না, সেই পরিবর্তন হবে জনগণের পরিবর্তন, সেই পরিবর্তন হবে সাংবিধানিক পরিবর্তন, সেই পরিবর্তন হবে রাষ্ট্রীয় পরিবর্তন, এবং সেই পরিবর্তন হবে জনগণের জন্য কল্যাণের পরিবর্তন। সেই কল্যাণের পরিবর্তনের জন্য সবাই কাজ করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ব্রডলি আলোচনা হয়েছে, আপনারা লাইভটি শেয়ার করার মাধ্যমে আলোচনাটি যারা দেখছেন তারাও শুনবেন এবং অন্যদেরকেও শুনতে উদ্বুদ্ধ করবেন। আশা করি যে কিছুটা হলেও কাজে লাগবে এবং আমাদের রাজনীতি সম্পর্কেও ধারণা পাবেন। এবং সর্বশেষ এই যে আমাদের যে গণমানুষের রাজনৈতিক সংগঠন পরিচালনা করার জন্য যে গণমানুষের অংশগ্রহণের যে বক্স আপনাদের জন্য রাখা আছে, যে কেউ যে কোনো সময় অফিসে আসতে পারবেন, চাইলে সহযোগিতা করতে পারবেন, আপনাদের জন্য সেটা উন্মুক্ত। কারণ রাজনীতি আমরা আমাদের জন্য করছি না, রাজনীতি দেশের মানুষের জন্য করছি। এদেশের মানুষেরই এই রাজনীতিতে